বোকা রমণী চোখ বুজল। ক্ষুদ্র বদনখানায় নামালো এক অদ্ভুত অসারতা। হাত দুটো উড়ন্ত চড়ুইয়ের ন্যায় আলগোছে ছড়িয়ে দিল দুই পাশে। রমণীর এহেন কার্যকলাপ দেখে মুহূর্তেই স্তম্ভিত হলেন কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা রূঢ় মানব। দৃঢ় মুখাবয়ে তার হুট করেই নেমে এলো এক অদ্ভুত স্থবিরতা। দৃষ্টির সম্মুখে বোকা সপ্তদর্শী দাঁড়িয়ে রইলেও তার থমকানো দৃষ্টিযুগলে মুহূর্তেই ভেসে উঠল বিষাক্ত অতীতের এক টুকরো বিস্তৃত দৃশ্য। ব্যগ্রপায়ে ছুটছে ছোট্ট নাবালক অধীর রায়। তার সিক্ত সন্ধানী চোখ দুটো বারংবার ছুটে যাচ্ছে এদিক ওদিক। কম্পিত রক্তিম ওষ্ঠপুটে কেবল জপে যাচ্ছে গুটি কয়েক শব্দ। আম্মা, ও আম্মা, কোথায় আপনি আম্মা? কাঁটাযুক্ত নীরবতায় মোড়ানো অন্দরমহলের প্রতিটা দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে ছোট্ট অধীরের কম্পিত কণ্ঠস্বর। অথচ নাবালকের প্রতিটা আকুল ডাকের বিপরীতে কেবল ফিরে আসছে একাকার সম নিশার নীরবতা। এতেই যেন ছোট্ট অধীরের বুকের ভেতর জমে থাকা উৎকণ্ঠা ক্রমশ হাঁসফাঁস করে উঠল। বেচারা গতি বাড়ালো পায়ের। বারান্দা পেরিয়ে কোমল পদযুগল তৎক্ষণাৎ ছুটালো অন্দরমহলের প্রশস্ত অঙ্গনে। গুনে গুনে মাত্র কয়েক কদম এগিয়েছে অধীর। অমনি মাথার উপর থেকে একখানা স্বর্ণের বালা কেমন ঝনঝন শব্দ তুলে আছড়ে পড়ল ধুলোমাখা মেঝেতে। সহসাই থমকে দাঁড়ালো নাবালক। কিংকর্তব্য বিমূঢ় সত্তায় এক মুহূর্ত পার করে পরক্ষণে স্নিগ্ধ দৃষ্টিতে খানিক ঝুঁকে এসে বালাটি তুলে নিল হাতে। মুহূর্তেই তার সিক্ত চোখ দুটো বিস্ফোরিত রূপ ধরল যেন। মস্তিষ্কে টনক নড়ল। এ যে তার মায়ের বালা। কিন্তু বালাটি উপর থেকে পড়ল কিভাবে? কে ফেলল তার মায়ের হাতের বালাটা? স্নিগ্ধতায় তখনই বুকের ভেতরটা খানিক কেঁপে উঠল নাবালকের। বালাটা মুঠোবন্দি করে নিয়ে ধীরলয়ে উচালো ঘাড়। তখনই তার দৃষ্টিপটের সম্মুখে একখানা বিধ্বস্ত দেহ উপরের ছাদ থেকে ছিটকে পড়ে গেল নিচে। ধুম করে এক শব্দ হলো বিকট। ঘটনার আকস্মিকতায় ভড়কে গেল নাবালক অধীর। আতঙ্কে অজান্তেই কয়েক পা পিছিয়ে গেল সে। মাটিতে আছড়ে পড়া দেহের অভিঘাতে চারপাশে উড়ে ওঠা ধূলিকণা থেকে নিজেকে আড়াল করতে বাঁ হাতের বাহু দিয়ে তৎক্ষণাৎ শক্ত করে চোখ মুখ ঢেকে ফেলল বাচ্চাটা। কয়েক পল নিস্তব্ধতায় কাটতেই হঠাৎ ধীরলয়ে মুখাবয় হতে বাহু সরায় সে। ধোঁয়াটে দৃষ্টিতে তাকায় সম্মুখে। ধুলো পড়া মেঝের উপর পড়ে আছে এক বিধ্বস্ত রমণী দেহ। মুখখানি তার অন্যদিকে ফিরিয়ে রাখা। গায়ে বস্ত্রের ঠিক নেই। চিটে ফোটা জামদানির অর্ধেকটা বেগতিক দশায় দলা পাকিয়ে আছে। পদযুগলের একটির হাড় ভেঙে অস্বাভাবিকভাবে বেঁকে গিয়ে আটকে আছে বিধ্বস্ত দেহের নিচে। নিম্নতল হতে অবলীলায় গড়াচ্ছে তাজা লৌহর বন্যা। এরূপ দৃশ্যে কেঁপে ওঠে অধীর। কম্পিত পদযুগলে গুনে গুনে এগিয়ে এসে দাঁড়ালো রমণীর মুখাবয়ের সন্নিকটে। আধো আধো দৃষ্টে ঘাটটা সামান্য ঝোঁকাতেই সর্বাঙ্গে ঝংকার বয়ে গেল নাবালকের। কম্পিত বদনের অভিসারে মুহূর্তেই ছিটকে সরে গেল 2 কদম দূরত্বে। বিভ্রান্তিতে আটকে গিয়ে কম্পিত কণ্ঠে একাধবার আওড়ালো, আম্মা, আম্মা। বলতে বলতেই ঘাটটা ফের উঁচিয়ে তাকায় অধীর। নেত্র তাক করে অদূরের ছাদের পানে। যেথায় শক্ত মুখে দাঁড়িয়ে আছে তাই পেহসান। তবে ছোট্ট অধীরের সনে চোখাচোখি হতেই দৃষ্টিযুগল সরিয়ে ত্রস্ত ত্যাগ করলেন সেই স্থান। অধীরের সিক্ত চোখ দুটো ঠায় তাকিয়ে রইল লোকটার পানে। কণ্ঠরুদ্ধ তার। চোখ দুটো ধীরে ধীরে ঝাপসা হচ্ছে শুধু। কয়েক মুহূর্তের বিষাক্ত অতীতের জঞ্জালে আটকা পড়েছে রূঢ় মানব। বোকা মানবীকে আজ আবারও ওই একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে বাকরুদ্ধ সে।
দুই হাত ভর্তি অসামান্য ক্ষমতা থাকা সত্ত্বেও এই একটা মুহূর্তে এসে নিজেকে বড্ড পাগল পাগল ঠেকছে মানবের নিকট। বলিষ্ঠ হাতে পায়ে ভর করেছে এক অদ্ভুত অসারতা। চোখ দুটোতে নেমে এলো ঝাপসা ভাব। দৃষ্টিপটের সম্মুখে আবারও পুরনো ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় সে কেমন ঝরঝরে বাতাসের ন্যায় কাঁপতে লাগলো। বুকের মধ্যিখানে লুকায়িত অঙ্গটার বেপরোয়া লাফালাফিতে অতিষ্ঠ হয়ে তখনই এক হাতে খামচে ধরল নিজের বুক। বড্ড কষ্টে মুখ হাঁ করে নিঃশ্বাস টানতে গিয়ে আচমকা দৃষ্টি ঠেকালো বাঁদিকে। মুহূর্তেই থমকায় মুগ্ধ, থমকায় তার মুখ অভিব্যক্তি। কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছেন বিধ্বস্ত শ্যামপ্তি দেবী রায়, ঠিক সেই রূপে, যে রূপে সেদিন ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল তাকে। বিধ্বস্ত অপ্সরা ধীরলয়ে হাত বাড়াচ্ছেন ছেলের পানে, অত্যন্ত ভঙ্গুর কণ্ঠে শুধাচ্ছেন, এবার অন্তত আমার কাছে আয় বাবা। পুরাতন অভিশাপস্বরূপ প্যানিক অ্যাটাক এবং হ্যালুসিনেশনের অভিঘাতে কণ্ঠাস শুকিয়ে কাঠ রুড মানবের। চোখ দুটোতে বিভ্রম লেপ্টে তাকিয়ে আছে মায়ের কল্পিত অব্যয়ের পানে। মা তার কাছে ডুকরে উঠে ডাকছে ছেলেকে নিজের কাছে। অন্য সময় বেপরোয়া যুবক হয়তো এতক্ষণে ঠিকই ছুটে যেত মায়ের কল্পিত অব্যয়ের কাছে, তবে আজ যে তার কী হলো কে জানে। সে কেমন দিশাহীন কায়দায় ঘন ঘন ঢোক গিলে মাথা নাড়ালো দুই পাশে। মুহূর্ত ব্যয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো মাহির পানে। বোকা মানবীর সর্বাঙ্গ কাঁপছে ভয়ে। বোধহয় সেই ভয়েই এখন অবধি ঝাঁপ দেবার সাহস হয়নি তার। বেপরোয়া যুবক দিশাহীন উন্মাদ এই মুহূর্তে। মানবীকে থামানোর চেষ্টায় মুহূর্তেই উদ্যোগ নিল এক ভিন্ন পাগলামির। তড়িৎ ঘাড় ঘুরিয়ে নিজের কোমরের পিঠ হতে বের করে আনলো একখানা রিভলভার। তার সরু ধাতব নলখানা আকাশপটে তাক করে সহসা ফায়ার করল মুগ্ধ। এহেন বিকট শব্দে মুহূর্তেই পিলে চমকে ওঠে মাহির, কেঁপে ওঠে ক্ষুদ্র বদন। কম্পিত দেহখানার তাল কোনো মতে ধরে রেখে ত্রস্ত ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই অভ্যন্তরে হোঁচট খেল রমণী। বিস্ময়ে চোখ দুটো তার ছুঁয়ে দিল ললাট। কণ্ঠে ভারী হতবাকতা ঢেলে চিৎকার দিয়ে উঠে আওড়ালো, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং বিস্ট? মাথায় বন্দুক ঠেকিয়েছেন কেন আপনি? এটা কী ধরনের পাগলামো? সপ্তদশীর বাক্যবাণ শেষ হতে না হতেই সম্মুখের পাগলাটে যুবক কেমন চোয়াল ফোটালো। চাপ বাড়ালো মাথার ঠিক বাঁ পাশে চেপে রাখা বন্দুকটার। ট্রিগার পয়েন্টে আঙুল ঢুকিয়ে মুখাব্যয় করল শক্ত। চোখ দুটোতে সে কি উন্মত্ততা তার! রমণীর পেলব মুখখানার পানে নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে থেকে দৃঢ় কণ্ঠে শুধালো, চাশমিশ, ডোন্ট ডু দ্যাট, আই সয়ার। ইফ ইউ ডেয়ার টু জাম্প আই উইল শুট মাইসেলফ। আই রিপিট, আই উইল শুট মাইসেলফ। রুডমানবের দৃঢ় কণ্ঠে ভীত রমণী ঢোক গিলছে পরপর। শূন্যে বাড়িয়ে রাখা পাটা আগের ন্যায় অটল রেখে অন্য পায়ে ভর ছাড়ল সম্পূর্ণ দেহের ভর। সিক্ত চোখ দুটোর ঘোলাটে দৃষ্টি সম্মুখে নিবদ্ধ তার। কণ্ঠে ভারী অতিষ্ঠ ভাবস্রোত ঢেলে আওড়ালো, শুধু শুধু পাগলামি করছেন বিস্ট। এই পর্যায়ে চোয়ালের পেশি টান টান হলো মুগ্ধর। দৃষ্টিতে আগুন লেপ্টে দাঁত কিরমিরিয়ে আওড়ালো, পাগলামির এখনও দেখলি কি জানোয়ারের বাচ্চা? এক্ষুনি সরে আয় ওখান থেকে, নয়তো আমি নিজেকে শ্যুট করে দেব। বোকা মানবী হতবম্ব, হতবাক দৃষ্টিতে চেয়ে রইল খানিক। হতবুদ্ধির ন্যায় আচমকা প্রশ্ন ছুড়ল, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? সেন্স ঠিক আছে আপনার? তাই বলে শত্রুর মেয়ের জন্য নিজেকে শেষ করবেন আপনি? মাফিয়া বিস্টের শক্ত মুখাব্যয়ে পরিবর্তনের লেশমাত্রও নেই। সেথায় আছে কেবল একরাশ অব্যক্ত কাতরতা। নিষ্পলক চোখে অদূরের বোকা মানবীর পানে তাকিয়ে থেকে ভরাট কণ্ঠে শুধালো, দরকার পড়লে তাই করব।
দাঁত খিচে অতিষ্ঠ মানবী এক প্রকার অতিষ্ঠ গলায় বলে ওঠে, ইটস জাস্ট এ ননসেন্স বিস্ট। বাঁকা হাসল মুগ্ধ। দৃষ্টিতে এক অদ্ভুত প্রগাঢ়তা নামিয়ে অত্যন্ত শান্ত অথচ ভয়ঙ্কর কণ্ঠে শুধালো, অ্যান্ড আই অ্যাম জাস্ট অবসেসড উইথ দিস ফাকিং ননসেন্স সিগনোরা। কাম ডাউন, আদারওয়াইজ আই উইল শুট মাইসেলফ। বলতে বলতেই মাথার বাপাশে ঠেকিয়ে রাখা বন্দুকের সরু নলটা আরেকটু চেপে ধরে বেপরোয়া পুরুষ। তা দেখে আঁতকে ওঠে মাহি। অজান্তেই কদম বাড়িয়ে এগিয়ে এসে থামাতে চাইল উন্মাদটাকে। তবে একটুখানি এগোতেই হঠাৎ তার কান দুটোতে ঝাঁঝিয়ে উঠল তখনকার বলা সকলের তিক্ত বাক্যগুলো। মুহূর্তেই ফের থমকায় মাহি। ধীরলয়ে থমকানো দৃষ্টি উঁচিয়ে তাকায় লোকটার পানে। তখনই তার মনে পড়ে গেল অন্দরমহলে দেওয়া রুটমানবের দৃঢ় স্বীকারোক্তিগুলো, যেখানে পুরো অন্দরমহল ভর্তি মানুষজন তার বিপক্ষে ছিল। চেয়েছিল আজ তাকে একেবারে পায়ের তলায় পিষে ফেলতে। সেখানে তার সম্মুখে ঢাল হয়ে দাঁড়িয়েছে রুটমানব। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাঁচিয়েছে তাকে। কিন্তু কেন কেন করল সে এমন? বিচক্ষণে মস্তিষ্কে উত্থাপিত এরূপ প্রশ্নের উত্তর খুঁজতে আজ কেন যেন খুব একটা বেগ পোহাতে হলো না বোকা সপ্তদশীর। সে ঠিক বিচক্ষণতার সঙ্গে টের পেয়ে গেল নির্দয়ের অব্যক্ত অনুরক্তিদের নাগাল। বুঝে গেল নির্দয়ের কংক্রিটের আস্তরণে বন্দি হৃদয়খানার গা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, ভাঙছে কংক্রিটের দেয়াল। এহেন উপলব্ধিতে কেঁপে ওঠে মাহি, কেঁপে ওঠে তার ক্ষুদ্র সত্তা। না না, এ কী করে হয়? নির্দয় তার প্রতি কেন দুর্বল হচ্ছে সে কি জানে না? নির্দয়দের দুর্বলতাই যে তাদের সবচেয়ে বড় শত্রু। তার মানে সে যদি হয় রুটমানবের নতুন দুর্বলতা, তাহলে এই মুহূর্তে রুটমানবের শত্রু খোদ বোকা সপ্তদশী। তৎক্ষণাৎ মাথার উপর অদৃশ্য বজ্রপাত ঘটল মায়াবিনীর। বিভ্রমে লেপ্টে থাকা দৃষ্টিযুগল তাক করল অন্যত্র। শুকনো ফাঁকা ঢোক গিলে অধর ভেজালো সিক্ত জিভ ঠেলে। ওদিকে মুগ্ধ এবার ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল স্বস্তির। রমণীকে ছাদের কার্নিশ হতে খানিকটা সরে আসতে দেখে ধীরলয়ে বন্দুক নামালো মাথার পাশ থেকে। অস্থির ভঙ্গিতে পা দুটো আগাতে চাইলেই তৎক্ষণাৎ সম্মুখ হতে হাত উঁচিয়ে বাদ সাধল মাহি। ত্রস্ত থেমে গেল বলিষ্ঠের ব্যস্ত পাজোড়া। স্বনিগ্ধতায় কুঁচকে গেল কপালের চামড়া। সন্দিষ্ট দৃষ্টিতে মেয়েটার দিকে তাকাতেই মাহি কেমন ঢোক গিলে অনুভূতিশূন্য কণ্ঠে বলে ওঠে, থামুন, আর এগোবেন না। সহসা কপালের ভাঁজ গাঢ় হলো মুগ্ধের, চোয়াল হলো শক্ত। এতক্ষণ ঠান্ডা মেজাজে থাকলেও বদমেজাজি মানব মুহূর্তেই রং পাল্টালেন নিজের। পা দুটোই গতি টেনে কটমট কণ্ঠে আচমকা বলে উঠল, তোর থামাথামির কপালে 40টা ঝাঁটার বাড়ি বেয়াদব। ভালো করে কথা বলছি বিধায় গায়ে ধরছে না, তাই না? এই দাঁড়া, তুই দাঁড়া বলছি। মাহি দাঁড়ালো না, উল্টো এক বুক নীরব যন্ত্রণা নিয়ে তখনই পা ছুটিয়ে এগিয়ে এসে দাঁড়ালো কার্নিশের একদম দ্বার প্রান্তে। এহেন কাণ্ডে বুকটা কেমন ধক করে উঠল মুগ্ধর। বেচারা ফের অস্থির কণ্ঠে বলে উঠল, হেই দাঁড়া দাঁড়া, চাশমিশ, এই চাশমিশ। শুনল না মাহি। শরীর ঘুরিয়ে দাঁড়িয়ে থেকে ডুকরে ওঠে ফের। মুগ্ধ ছুটল এবার। হাতে রিভলভারটা নিয়ে ভরাট কণ্ঠে শুধালো, খবরদার চাশমিশ, ভুলেও এ কাজ করিস না, নয়তো আমি কিন্তু শ্যুট করে দেব নিজেকে। বলতে বলতেই হুট করে রমণীর পেছন থেকে ভেসে এলো একখানা বিকট শব্দ, ঠাস। মুহূর্তেই ফায়ারের তীক্ষ্ণ এবং জোরালো শব্দে কম্পিত হলো চারপাশের গুমোট বাতাস। কম্পিত রমণী ব্যথাতুর ভঙ্গিতে নিস্তব্ধ হয়ে গেল এক প্রকার। পারল না ঘাড় বাঁকিয়ে একটাবার পেছনে তাকাতে।
সাহস করল না। রোডমানবের অমন করুণ পরিস্থিতিটুকু নিজের চোখে অবলোকন করতে। রমণী দম খিঁচল এবার। মন মস্তিষ্কের দোলাচালে আটকে অবশেষে পা দুটো করল বাঁধনহারা। তখনই দুই হাত ছড়িয়ে দিল দুই পাশে। চোখ দুটো বুজে নিয়ে কল্পনার মানসপটে প্রিয়জনদের মুখগুলো শেষবারের ন্যায় স্মরণ করতে গেল বোকা মানবী। তবে পরমুহূর্তেই থমকায় সে, যখন দেখল তার কল্পনার মানসপটে প্রিয়জনদের মুখের বদলে কেবল দৃশ্যমান হচ্ছে একটিমাত্র মুখ, যেই মুখ তার ভাষ্যমতে ভীষণ অপ্রিয়। বেইমান মস্তিষ্কে সম্পূর্ণটা জুড়ে উচ্চারিত হচ্ছে কেবলমাত্র একটি নাম, মির্জার সায়ান মুগ্ধ, দ্য মাফিয়া বিস্ট। হতবম্ব রমণীর হতবম্বতার রেশ কাটতে না কাটতেই সে টের পেল তার পায়ের নিচ থেকে ঠাঁই সরে গিয়েছে। ক্ষুদ্র শরীরটা শূন্যে ভাসতে লাগলেই বুকের ভেতরটা কেঁপে উঠল তীব্র আতঙ্কে। বাতাসের তীব্র ঝাপটার অভিঘাতে চুলগুলো হলো এলোমেলো। মৃত্যু ভয়ে এতক্ষণে নিঃশ্বাস আটকে যাবার জোগাড় মানবীর। ভয়ে কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো আত্মচিৎকার। তার ক্ষুদ্র বদনখানি বেশ খানিকটা নিচে গড়িয়ে পড়তেই আচানক একখানা বলিষ্ঠ হাত ঝড়ের বেগে ছুটে এসে আঁকড়ে ধরল মাহির ডান হাতের নরম কবজি সন্ধি, যার প্রকাণ্ড জোরে মুহূর্তেই ঝুলে পড়ল সপ্তদশী। দোদুল্যমান হলো তার ক্ষুদ্র বদন। কুঁচকে রাখা চোখ দুটো ধীরলয়ে নিজেদের পর্দা সরাতেই অক্ষিপটের সামনে দৃশ্যমান হলো সুদর্শন মাফিয়া মনস্টারের শক্ত মুখাব্যয়, যার বুকের অর্ধেকটা ঝুঁকে আছে মেয়েটাকে বাঁচানোর প্রয়াসে। মাহি হতবিহ্বল। চকচক করছে তার চোখ দুটোর কার্নিশ। ভগ্ন কণ্ঠে থেমে থেমে আওড়ালো, ছেড়ে দিন বিস্ট। সহসা মুখাব্যয়ে অদৃশ্য আগুন লেপ্টে গেল মুগ্ধর। কণ্ঠে নামল ভারী গর্জন, ইউ বিচ, আমি মরেছি এখনো? যেখানে আমার শ্বাস প্রশ্বাস এখনো চলমান সেখানে তুই মরতে আসিস কোন সাহসে? কান খুলে শুনে রাখ বান্দির মেঘ, আমার নিঃশ্বাস বন্ধ হবার আগ অবধি তোর কোনো নিস্তার নেই। ডুকরে ওঠে মাহি, মোচড়ায় হাতের কবজি সন্ধি। রুডমানব জোরালো হাতে টেনে তুলছে তাকে। মাহি উঠবে না। প্রয়াস চালাচ্ছে ভীষণ। শেষমেশার টিকতে না পেরে আচমকা সবগুলো ধারালো দাঁতের কামড় বসিয়ে দিল মুগ্ধর শক্তপোক্ত হাতের মুঠোয়। কিন্তু বালাই সার। মেয়েটার অমন জোকের মতো কামড়ে ধরে রাখাতেও বিন্দুমাত্র টলেনি মুগ্ধ। না ওড়ালো এক চিলতে ব্যথাতুর শব্দ, বরং শক্ত মুখে ধীরলয়ে টেনে উঠিয়ে আনল মেয়েটাকে। রমণীর কম্পিত পদযুগল ছাদের ভূমি স্পর্শ করতেই আচানক রমণীকে ছেড়ে দিয়ে এক হাত দূরত্বে পিছিয়ে গেল মুগ্ধ। একাকার সম রাগের তোড়ে তখনই বাম হাতের রিভলভারের ধাতব নলটা তাক করল সপ্তদশীর ললাটের ঠিক মাঝখানে। আশ্চর্য! এরূপ অতর্কিত কাণ্ডে বিলকুল ভরকায়নি মাহি। উল্টো চেয়ে আছে এক দৃষ্টে। নির্দয় মানব এবার দাঁত খিঁচল। হিংস্র কণ্ঠে হুঙ্কার ছুড়ে আওড়াল, মরার খুব শখ তোর, তাই না? আমায় ছেড়ে মরতে যাবার খুব শখ তোর? এই বেয়াদব, এই, তুই জানিস না তুই ছাড়া আমার বলতে আর কেউ নেই? এই, তুই জানতি না এটা? জানতি না বল? কেঁপে ওঠে মাহি। সহসা চিবুক ঠেকায় কণ্ঠার কাছে। ধীরলয়ে নাক টানছে সে। তার এহেন নীরবতায় উন্মত্ততা বাড়ল বোধহয় মুগ্ধের। তখনই রমণীর কপাল হতে বন্দুকের নলটা সরিয়ে এনে তাক করল ভূমিপৃষ্ঠে। অতঃপর রাগে গজগজ করতে করতে ফায়ার করল বার কয়েক। মুহূর্তেই কেঁপে উঠল চারপাশ। ভয়ে তটস্থ হলো বোকা মানবী। বিশাল আকৃতির ছাদ জুড়ে কেবল তারা দুটো মানুষ। আশেপাশে একটা কাকপক্ষীও যেন নেই। না রয়েছে মাফিয়া বিস্টের সৈন্যদল। ভীত সন্ত্রস্ত রমণী ঢোক গিলছে বারংবার। বলিষ্ঠের রাগকে বড্ড ভয় পায় সে। ভয়ের চোটে পেছাচ্ছে কদম।
ঠিক তখনই ফায়ার থামালো মুগ্ধ। বলিষ্ঠ ঘাড়টা বাঁকিয়ে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিজোড়া তাক করল ভীত রমণীর পানে। খানিকক্ষণ কটমট ভঙ্গিতে তাকিয়ে থাকতেই আচানক তটস্থ রমণী কম্পিত কণ্ঠে শুধালো, কেন বাঁচালেন আমাকে? প্রস্থ ঘাড় সোজা হলো মুগ্ধর, তাকালো অন্যত্র। মুখাব্বয়ে নামালো শক্ত ভাব, কণ্ঠে দৃঢ়তা ঢেলে শুধালো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই। এহেন ভনিতাবিহীন প্রত্যুত্তরে ভেজা চোখেই আহত হাসল মাহি। সামান্য নাক টেনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজের হাতের নখর। এক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা অটল রূঢ়মানব কেমন আড়দৃষ্টে পরখ করছে রমণীকে। আহত রমণীর পেলব মুখখানার সে কি বেহাল দশা! নিশ্চয়ই ব্যথা হচ্ছে তার। মুগ্ধ তৎক্ষণাৎ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গটগটিয়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির একদম অভিমুখে। বোকা মাহি মুখ তুলল না এবার। কোনো এক অদৃশ্য শক্তির কবলে পড়ে আটকে গিয়েছে তার ঘাড়। নির্দয়ের বুঝি তার সহ্য হলো না। মেয়ের চোখে চোখ রাখার লোভ হলো তার। সেই উদ্দেশ্যে তড়িৎ রুক্ষ দুই হাতের আঁচলায় আলগোছে তুলে ধরল সপ্তদশীর পেলব মুখখানা। মুহূর্তেই মিলন ঘটল দুই জোড়া কাতর নয়নের। থমকালো দুজনার চারপাশ। অধর নাড়িয়ে দুটো বাক্য আওড়ানো ছাড়াই চোখ দিয়ে কত কিছুই না বলে যাচ্ছে তারা। রমণী হুট করেই হারালো নিজেকে। রক্তিম ওষ্ঠপুট তীর করে নাড়িয়ে শুধালো, আপনি কি জানেন আপনি একজন উন্মাদ? মুগ্ধর মুখের অভিব্যক্তিতে পরিবর্তন নেই। চোখে মুখে বিমুগ্ধতার ভারী ছাপ। দৃঢ় কণ্ঠে শুধালো, জানি। তবে তুই কি জানিস আমার সকল উন্মত্ততা কেবল কার জন্য? দুলে ওঠে মাহি। উত্তর জানে সে, তবুও কোথায় যেন কিছু একটা আটকে রেখেছে তাকে। আওড়াতে দিচ্ছে না কাঙ্ক্ষিত উত্তরগুলো। কাঁদো কাঁদো গলায় রমণী উল্টো প্রসঙ্গে আওড়ালো, আমি আপনার শত্রুর মেয়ে বিস্ট, আমার জন্য এভাবে? আই ডোন্ট কেয়ার। মুগ্ধর অনড় বাক্যে থমকায় মাহি। হাঁ করে তাকিয়ে রইল লোকটার পানে। হতবম্ব কণ্ঠে অস্ফুটে আওড়ালো, আমি আমি ভীষণ দুর্বল একটা মেয়ে। যুবকের একই রকম ঠান্ডা প্রত্যুত্তর, আই ডোন্ট কেয়ার। আপনার সাথে আমার কিচ্ছু মিল নেই বিস্ট, আই ডোন্ট কেয়ার। এবার চোখ দুটোতে প্রগাঢ়তা নামল মাহির। মুগ্ধর পানে তাকিয়ে বিভ্রমে প্রশ্ন ছুড়ল, কিচ্ছু কেয়ার করেন না আপনি? ঘাড়টা সামান্য ঝুঁকিয়ে আনল মুগ্ধ। গমগমে গলায় প্রত্যুত্তর করল, হুম, আমার কেয়ার করেন? হুট করেই দৃষ্টিতে গভীরতা নামল রূঢ়মানবের। চোখ দুটো বুলালো মেয়েটার সম্পূর্ণ মুখাব্বয় জুড়ে। আলতো করে জবাব দিল, আই ডু। এহেন প্রত্যুত্তরে অন্তকোণের ব্যথাগুলো ক্রমশ কমে আসলো রমণীর। মুখাব্বয়ে ছড়িয়ে গেল এক অদ্ভুত স্নিগ্ধতা। ধীরলয়ে ফের প্রশ্ন ছুড়ল, সব সময় করবেন? সুদর্শন সময় নিল না। তৎক্ষণাৎ রমণীর মসৃণ ললাটে অধর ছুঁয়ে দৃঢ় কণ্ঠে আওড়ালো, আই উইল, টিল মাই লাস্ট ব্রেথ। আবেশে চোখ দুটো বুজে এলো মাহির। আজার রূঢ়মানবকে দুই হাতে নিজের কাছ থেকে সরিয়ে দেবার বৃথা প্রয়াস করল না সে। উল্টো সময় নিয়ে হুট করেই বলে বসল, ভালোবাসেন আমায়? এরূপ প্রশ্নে রমণীর ললাট বরাবর চেপে রাখা ওষ্ঠপুট সহসাই নড়ে উঠল মুগ্ধর। ধীরলয়ে সরালো মুখ। রমণীর জিজ্ঞাসু দৃষ্টিযুগল নিজ পানে নিবদ্ধ দেখে খানিক গম্ভীর হল রূঢ়মানব। প্রত্যুত্তর দেবার বদলে গম্ভীর মুখে চোয়াল শক্ত করে মধ্যাকার দূরত্ব বাড়ালো নিজেদের। উদ্বিগ্ন মাহি তখনই এক হাতে খামচে ধরল মুগ্ধর গায়ের টি শার্ট। সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ায় মুগ্ধ। ভ্রু গুটিয়ে মেয়েটার পানে তাকাতেই কর্ণকুহরে ভেসে এলো, আজ অন্তত উত্তরটা দিয়ে যান বিস্ট।
কিয়ৎপল চুপচাপ দাঁড়িয়ে রইল মুগ্ধ। মাহির পেলব মুখ, যেথায় একরাশ নীরব আকুতি। মুগ্ধ একবার চাইল নজর ঘুরিয়ে চলে যেতে, কিন্তু তার পা দুটো যেন আজ এক অদৃশ্য শক্তির মায়াজালে আটকে পড়েছে গভীরভাবে। চাইলেও পারছে না সরে যেতে, পারছে না নিজের চিরচেনা খোলস ছেড়ে দিয়ে মনের কোণে লুকিয়ে থাকা সবটা আওড়ে দিতে। অভ্যন্তরের দোলাচালে পেঁচিয়ে আছে রূঢ় মানব। দৃষ্টিযুগল ধীরলয়ে নিজের গায়ে যেথায় রমণীর তুলতুলে হাত দুটো নিবদ্ধ, সেথায় পড়তেই স্থবির হয় সে। এক মুহূর্ত স্থির থেকে পরক্ষণেই তীক্ষ্ণ দৃষ্টিযুগল উঁচিয়ে তাকালো মেয়েটার মুখ পানে। অতঃপর রমণীর উত্থাপিত কোনরূপ প্রশ্নোত্তর না দিয়ে উল্টো ঝড়ের বেগে দুই হাতে জাপটে ধরল মেয়েটাকে। এহেন অতর্কিত আক্রমণে হকচকায় মাহি। স্পষ্ট টের পাচ্ছে মুগ্ধর বলিষ্ঠ গায়ের অনিয়ন্ত্রিত কম্পন। ডুবন্ত পথিকের ন্যায় বাঁচার শেষ আশ্রয়টুকু খুঁজে পেয়ে মেয়েটার সনে নিবিড়ভাবে আলিঙ্গন ঘটালেন রূঢ় মানব। দুই হাতের বলিষ্ঠ জোরে পা দুটো শূন্যে তুলে দিলেন রমণীর। নাকে সরু ডগাটা আলতো করে ডুবিয়ে দিলেন সপ্তদশীর উন্মুক্ত কাঁধে। সহসা সর্বাঙ্গ শিরশির করে ওঠে মাহির। আজ এক নতুন শিহরণে কেঁপে ওঠে তার অন্তঃকোণ। ওদিকে রূঢ় মানব মেয়েটার কাঁধে নাক ডুবিয়ে আচ্ছন্ন কণ্ঠে আওড়াল, না। মুহূর্তেই সম্পূর্ণ মুখাব্বয় জুড়ে অমাবস্যা নামল মাহির। কুঁচকে গেল কপালের চামড়া। তিরিক্ষি মেজাজে ফের জিজ্ঞেস করল, সত্যি? বাঁকা হাসল নাকি মুগ্ধ। মেয়েটাতে ডুবে থেকে কেমন ভনিতাহীন প্রত্যুত্তর করল, না। বিস্ময়ে জমে গেল মাহি। বিস্ময়াবহে ফাঁকা হলো নরম চোয়ালের পেশি। মুগ্ধ বোধহয় বেশ টের পেল মাহিরমন স্থবিরতা। ধীরলয়ে মুখ উঠালো ঘাড় হতে। আলগোছে নয়ন তাক করল স্তম্ভিত বোকা মানবীর পানে। ঠোঁটের কোণে অদ্ভুতভাবে এক চিলতে বাঁকা হাসির রেশ টেনে সরু নাকের ডগাটা এগিয়ে আনে আরেকটু। আলতো করে মাহির নাকের সনে নাক ঘষে বারংবার আওড়ায়, না, না, না। হুঠার ধাক্কায় থমকায় মুখ অভিব্যক্তি। বোকা মানবীর হলো তাই। সে যে থমকে গিয়েছে ভীষণ। মাফিয়া বিস্টের কথার গভীরতা বুঝতে আজ আর বেগ পোহাতে হলো না তার। ঠিকই বুঝল সবটা। পরিপূর্ণরূপে প্রতিটা বাক্য বোধগম্য হতেই লাজুক হাসল রমণী। তখনই দিন দুনিয়ার সকল বেড়াজাল ভুলে গিয়ে নিজের অজান্তেই জাপটে ধরল মুগ্ধকে। বড্ড নিবিড় আলিঙ্গনে বলিষ্ঠকে আলতো করে পিষে ফেলার প্রয়াসে মত্ত মানবী। ক্ষীণকণ্ঠে অস্ফুটে আওড়াল, আপনি একটা পাগল। ফিসলে হাসল মুগ্ধ। রমণীর মতো করে তাকে বড্ড নিবিড়ভাবে জড়িয়ে ধরে একইভাবে প্রত্যুত্তর ছুড়ল, আচ্ছা। অ্যাডুইন, ও অ্যাডুইন, হ্যালো অ্যাডুইন, শুনতে পাচ্ছেন? হুঠাৎ ডাকাডাকিতে অত সাধের কাঁচা ঘুমটায় খানিক ভাটা পড়ল গম্ভীর মুখ অ্যাডুইনের। নড়ে চড়ে উঠল সোফার নরম গদিতে আয়েশ করে শুয়ে থাকা বলিষ্ঠ শরীরটা। সারাদিনের ক্লান্তিতে হঠাৎ করেই চোখ দুটো মুদে এসেছিল তার। তন্মধ্যেই শুরু হলো অমন হাঁকাহাঁকি। ঘুম জড়ানো চোখ দুটো হালকা খুলে তাকায় অ্যাডুইন। ঘাড় উঁচিয়ে তাকায় পাশে দাঁড়িয়ে থাকা গার্ডের পানে। কাঁচা ঘুম ভাঙার অপরাধে অভিযুক্ত গার্ডের রুক্ষ গালে মুহূর্তেই বসালো এক চড়। যে চড়ের অভিঘাতে বেচারা গার্ডের গালটা কেমন বেঁকে গেল। অ্যাডুইন তখন দাঁত খিঁচে আওড়াল, কি সমস্যা? কে মরেছে? গার্ড মহাশয় গালে হাত বুলাচ্ছেন, চোখ দুটো উল্টে আওড়াচ্ছেন, আপনি বলেছিলেন ট্রাম্পোনিল নিয়ে রেডি থাকতে। উপর থেকে যে কোনো সময় সিগনোরা পড়ে গেলে যেন ব্যথা না পায়। কিন্তু ঘণ্টাখানেক হয়ে গেল সিগনোরা তো পড়ল না। আমরা কি একবার উপরে দেখব? তখনই বেচারার অপর গালে বসল আরেক চড়।
কর্ণকুহরে ভেসে এলো গম্ভীর মানবের চিরবির কণ্ঠ। গিয়ে কি দেখবি? রুশদির বাসর, বলদ কোথাকার। রুশদি থাকতে তার সিগনোরা পড়ে যাবে এমন চিন্তা করাটাও তো বিলাসিতা। এখন যেহেতু উপর থেকে পড়েনি তার মানে নিশ্চিত ওনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। সো ডোন্ট ডিস্টার্ব দেম। যা যা, কাজ কর তোরা, আমি একটু ঘুমাই। বলেই এক লম্বা হামি টানল অ্যাডউইন। নরম গদিতে ফের শরীরটা ডুবিয়ে দিয়ে বিড়বিড় করল, হ্যাপি বাসর রুশদি। অগ্রিম হ্যাপি বার্থডে মুনবার। ওপ সরি, রুশদি সিগনোরা।